পশ্চিমবঙ্গ আজকে ভারতবর্ষের বিদেশি পর্যটকের পদার্পণের দ্বিতীয় সবচেয়ে বড় রাজ্য। প্রথম কেন্দ্রীয় সরকারের, এটাও কেন্দ্রীয় সরকারের প্রথম, খুব সম্ভবত মহারাষ্ট্র। কেন আসেন বিদেশিরা এখানে, কোথায় আসেন? এবং আমি আপনাকে বলছি, দীঘার মন্দির দেখতে। এবং আমি আপনাকে তথ্যটা দিচ্ছি। এই ডেটাতে স্পষ্টভাবে বলা আছে, যখন আমরা এই ডেটাটা নিয়ে প্রচার শুরু করলাম, ভারতীয় জনতা পার্টি বলল এই বিদেশি পর্যটকদের মধ্যে তো অধিকাংশই বাংলাদেশি ট্রিটমেন্ট করাতে আসছে। তারা না, এই বিদেশি পর্যটকের মধ্যে লায়ন শেয়ার হচ্ছে ইউকে, ইউএসএ, রাশিয়া। তারা কি করতে আসেন? ঘুরতে আসছেন, পর্যটনে আসছেন। কোথায়? দীঘায়। আমি কি করে বলতে পারবো সেটা? আপনি ডেটা দিচ্ছেন, আপনি তো জানবেন। যদি মনে করেন আমি গলির ভেতর যাব, ঘুরবো, বাংলাকে উপভোগ করব, আজকে বাংলার গলির ভেতর ঢালাই রাস্তা। দেখুন, আমি জানি না আপনি কোন রাস্তার কথা বলছেন। কলকাতার রাস্তাঘাট এই ভোটের আগে বেশ খারাপ, প্রচুর জায়গায় তাপ্পি দেও। আমার মনে হয় যারা দেখছেন তারাও আমার সঙ্গে একমত হবেন, গাড়ি চালাতে গিয়ে মাথা খারাপ হয়ে যায়, এতটাই আপ ডাউন রাস্তার মধ্যে। কলকাতার কিছু রাস্তায়, যেগুলো ধরুন পৌরসভার রাস্তা, সেই কিছু রাস্তায় প্রবলেম অবশ্যই আছে। কারণ স্বাভাবিকভাবে আমি খুব ভালো মতোই জানি, বিজেপির বাংলা জেতার কৌশলের মধ্যেই যে আমরা বলি না, 4টে কৌশল আছে, সাম, দাম, দণ্ড, ভেদ। তো বিজেপির সাম ছিল পহলে সমঝাও, হিন্দু মুসলিম করো, ইত্যাদি করো, যদি বাঙালি বুঝে ভোটটা দেয়। হলো না, তারপরে দাম। এই দামের প্রসেসই রাস্তার জন্য যেটা দেখছেন। দাম মানে হচ্ছে যা বাংলার প্রাপ্য, টাকা আটকাও, আবাসের টাকা, রাস্তার টাকা। আবাসের টাকা, রাস্তার টাকা দাম মানে হচ্ছে তো আপনার দিদি আবাসের টাকায় যে কাউন্সিলররা 25,000 টাকা করে আগেই ঘুষ বসিয়ে দিত, তো সেটা নিয়ে বললেন না কেন? আজকে আমাদের দলের কিছু মুখ পোড়া কাউন্সিলর যারা ঘুষের টাকা নিয়ে আবাসের বাড়ি দিচ্ছিল, দোতলা বাড়ি থাকতে যারা ঘুষ দিচ্ছে তাদেরকে আরেকটা করে বাড়ি দিচ্ছিল বলেই টাকাটা আটকেছে, এটা বললেও তো পারতেন। বেচারাকে দেখে আমার কষ্ট লাগে। সবাই ট্রোল করে, যেখানে বসেন দেবাংশু সেখানেই ট্রোল করেন। আজকে ইনি প্রার্থী হয়েছেন, সেই জায়গায় সম্মান দিয়ে এনাকে আমি একটা ছোট্ট সাজেশন, ছোট্ট সাজেশন দিতেই পারি যে আপনি ডেটা যখন দিচ্ছেন, তো যখন এরকম ইন্টারভিউতে যাচ্ছেন, তো প্রথমটাও জেনেই নিতেন কেন ফরেনার্সরা আসছে। আপনি যখন ডেটা পেলেন তৃণমূল কংগ্রেসের দিক থেকে দেওয়া হলো যে এই তো দ্বিতীয় স্থান গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ, এখানে নাকি প্রচুর ফরেনার্স আসে, হতেই পারে বাংলাদেশি, বাট আসে তো, বিদেশি তো আসে। তো আপনার তো মাইন্ডে ফার্স্ট কোয়েশ্চেন এটা আসা উচিত ছিল যে তাহলে প্রথম কে আর তারা কেন আসে? তারা তো আপনাদের কলকাতার ওই বিভিন্ন মিউনিসিপ্যালিটি এরিয়াতে যে সমস্ত রাস্তা ভাঙা আছে সেটা দেখতে তো আসে না। আসেটা কেন? তৃণমূল কংগ্রেস আহ্বান করছে বলে আসে, টিএমসির ইলেকশন দেখতে আসেটা কেন? তো এই কোয়েশ্চেন তো বেসিক ছিল, তো যার উত্তর আপনি যা দিলেন তাতে মানুষও বুঝে গেল যে আপনি কি বলতে চাইছেন আর কতটা ডেটা আপনি কালেক্ট করেছেন, এনেছেন। মানে ডেটা দেবো বললে তো হবে না, রিয়েল ডেটা কি সেদিকে ফোকাস করতে হবে। এবার আমি আপনাকে কি ট্রোল করবো, এমনি আপনি নেট জগতে যা ট্রোল হচ্ছে, ভিডিওটি দেখে আপনাদের নিজেরাই বুঝে গেলেন যে এনার অবস্থা খুব চাপের আছে, মানে ইনি নিজেই ট্রোল। কিন্তু বিষয়টা হচ্ছে যে দেবাংশু বলে দিলেন যে তৃণমূল কংগ্রেস বাম্পার কাজ করেছে, তার জন্য নাকি ফরেনার্স প্রচুর আসে। তো এখন কোয়েশ্চেন হচ্ছে, তাহলে 2026-এর বিধানসভায় কি তৃণমূল কংগ্রেসেরই আসা উচিত কি? যদি আসা উচিত তাহলে কেন আসা উচিত? তো তার উত্তর আপনারা কি দেবেন, সেটাও তৃণমূল কংগ্রেসেরই প্রার্থীর সাথে থাকা তৃণমূল কংগ্রেসের নেতাই বুঝিয়ে দিলেন যে কেন তৃণমূল কংগ্রেসের আবার আসা উচিত। মানে আপনারা তো আঙুল চুষবো, এনাদেরই উত্তর শুনে মাথা আমার ঘুরে যাচ্ছে। শুনুন অবস্থা, দেখুন। এই নির্বাচন বৈতরণী যদি আমরা পার করতে পারি, আগামী 5টা বছর কিন্তু আমরা সকলে ভালো থাকবো, আমরা সকলে করে খেতে পারবো, আমি এইটুকুনি বলতে পারি। সকলকে এইটুকুনি বলে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। কি বললেন যে এই নির্বাচনের যে বৈতরণী রয়েছে এটার থেকে যদি আমরা পার হতে পারি তাহলে আমরা সকলে ভালো থাকবো, আমরা করে খেতে পারবো। ভাই, করে খেতে পারবো মানেটা কি? আপনারাই তো করে সবই খেয়ে নিচ্ছেন, তাহলে আমরা কি করব? ঘটনাটি হচ্ছে বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বেলকাশ অঞ্চলের, যেখানে কর্মী বৈঠক চলছিল। এটা কিন্তু জনসভা নয়, ভালো করে বুঝুন, এটা কিন্তু কর্মী বৈঠক, যেখানে তৃণমূল কংগ্রেসেরই কর্মীরা উপস্থিত ছিলেন, যেখানে প্রার্থী স্বয়ং, নাম হচ্ছে নিশীথ কুমার মালিক, উনি নিজে উপস্থিত ছিলেন, বক্তব্য রাখলেন তৃণমূল কংগ্রেসের গার্গী নাহা বলে একজন কর্মী, এবং আনন্দে উচ্ছ্বাসে বুঝিয়ে দিলেন কেন আমাদের আসা, মানে আবারও আসা উচিত, কারণ আমরা করে খেতে পারবো। মানে বুদ্ধিমান কা ইশারা হি কাফি হ্যাঁ, আমরা করে খেতে পারবো, আমরা করে খাবো, আপনারা দেখবেন। আর ওই ভিডিওটি ভাইরাল করেছে কে? তৃণমূল কংগ্রেসের কর্মী সভার মধ্যে থাকা একটি কর্মী। কেন? কারণ কামানেওয়ালা কম হয়ে গেছে, খানেওয়ালা অনেক হয়ে গেছে, তো তার মধ্যে ভাগ কম পাচ্ছেন। রাগের চোটে ভাইরাল করে দিলেন যে দেখুন সব, তোরা কেন খাবি ভাই, আমিও খাবো না, তোরাও খাবি না। মানে এই নীতিতে ভিডিওটি ভাইরাল হয়ে গেল, কারণ
খাওয়ার লোক প্রচুর হয়ে গেছে তৃণমূল কংগ্রেসে, অত খাদ্য কিন্তু উৎপাদন হচ্ছে না, ওপর মহল তো বেশি খেয়ে নিচ্ছে, নিচ অব্দি যেতে টাইম লেগে যাচ্ছে। দেয়াল লেখনে 4 জন কি, আপনি তো তৃণমূল কংগ্রেসের দিকে 100 জনকে দেখতে পাবেন যারা খাবার জন্য বসে আছে, যে কিছু কাজ আমাকেও দিয়ে দে, একটু দুবার বুলিয়ে দিয়ে 500 টাকা ইনকাম করে নি। তো বেসিক্যালি তৃণমূল কংগ্রেসের এই পরিস্থিতি। তো এখানে আমি আরেকটা কথা আপনাদেরকে বলতে চাইবো, যে এই যে উন্নয়নের ব্যাপার বাণী আপনারা দেখছেন, তো ডেটা দেবাংশুও দিলেন, ডেটা এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থীও দিলেন। আর লাস্ট আমি আমি ভুলে গেছিলাম আমি এটা দেখাতে, আমি আর 1 মিনিটের ভিডিও আপনাদেরকে দেখাবো যে চটি কেন চাটা দরকার। এই ইলেকশনের আগে এই সমস্ত আপনারা জানতে পারবেন, চটি কেন চাটা দরকার, তার জন্য এই ভিডিও দেখুন। অবশ্যই, কারণ চটি চাটতে গেলে যদি আমরা স্বাস্থ্যসাথী পাই, বা চটি চাটলে যদি আমরা কন্যাশ্রী পাই, চটি চাটলে যদি আমরা রূপশ্রী পাই, চটি চাটলে যদি আমরা খাদ্যসাথী পাই, এবার লক্ষ্মী ভাণ্ডার পাই, তারপর এখন আবার যুবসাথী দিচ্ছে, যদি এগুলো পাওয়া যায় তা চটি চাটতে প্রবলেম কোথায়? আর চটি মানুষের জীবনে অর্থবর্তভাবে জড়িত, চটি না পড়লেও তো আমাদের অনেক রকম রোগ হবে, তো চটি তো মানুষকে চাটতেই হয়। তাহলে আপনাকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বলে দিয়েছেন চটি কিন্তু আপনাদেরকে চাটতেই হবে, সে যেভাবেই হোক আপনারা কিন্তু ভালো করে চটিটা চাটবেন। তো আপনারা এখানে ক্লিয়ার হয়ে গেলেন যে ভোট কেন টিএমসিকে দেওয়া দরকার, কেন 2026-এ টিএমসির আসা উচিত, এবং কেন আপনাদেরকে চটি চাটতে হবে। এবার অদ্বিতীয় ভিডিও করছে মানে ডেটা এবার দেবাংশুরও শোনা উচিত। আমি ডেটা আপনাদেরকে জানিয়ে দিই, শিক্ষা দুর্নীতি নিয়েই বলবো। প্রথমেই বলবো 26,000 যে চাকরি বাতিল হয়েছে তৃণমূল কংগ্রেসের দুর্নীতির জন্য, সেই চাকরি থাকলে আজকে 1040টি স্কুল রানিং থাকতো। শিক্ষা ব্যবস্থা এমন জায়গায় পৌঁছেছে এবং এখানে কোনো রকম ডেটা মানে আপনারা বলতে পারেন যে আপগ্রেড না করার জন্য, এনইপি অনুযায়ী যেহেতু এটাকে আপডেট করা হচ্ছে না, তাই শিক্ষা ব্যবস্থা জাহান্নুম থেকে জাহান্নুম কন্ডিশনে পৌঁছেছে। তরুণের স্বপ্ন আর সবুজ সাথী যে প্রকল্প নিয়ে তৃণমূল কংগ্রেস ওপেন ভাবে এই প্রকল্পের কালাবাজারি চলছে, ওপেন মার্কেটে 1800 টাকা 2000 টাকা করে বিক্রি হচ্ছে এই সাইকেল, এই প্রকল্প, মানে ওপেন মার্কেটে দুর্নীতি চলছে। 2019 থেকে 24-এর মধ্যে 9 লক্ষেরও বেশি স্টুডেন্ট সরকারি স্কুল ছেড়ে প্রাইভেট স্কুলে শিফট হয়েছে। আর প্রাইভেট স্কুলের খরচা কত সেটা আপনারা খুব ভালো করে জানেন, কারণ সেই সমস্ত স্টুডেন্টের গার্জেনরা শিক্ষার সাথে কম্প্রোমাইজ করতে চায় না বলেই আজকে সরকারি স্কুলের এত অবনতি ঘটেছে যে সেটাকে ত্যাগ করে প্রাইভেট স্কুলে ভর্তি করাতে বাধ্য হচ্ছে। 9 লক্ষ স্টুডেন্ট শুধু শিফট হয়েছে। NIRF র্যাঙ্কিংয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় 26 থেকে নেমে 47-এ গেছে, যাদবপুর বিশ্ববিদ্যালয় 12 থেকে নেমে 18 হয়েছে। সমগ্র শিক্ষা অভিযানে 2024-25-এ কোনো টাকা অ্যালট করা হয়নি, আর 2025-26-এ যে 3467 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সেটারও কাজ এখন থমকে রয়েছে। স্কুলে ইন্টারনেট সুবিধা মাত্র 16% রয়েছে আমাদের রাজ্যে, যেখানে গোটা দেশে 63.5% রয়েছে। কেন্দ্রে PMUSHA প্রকল্পের অনুযায়ী 12,926 কোটি টাকা দেওয়া হচ্ছে, কিন্তু রাজ্য সরকার MOU-তে সই না করায় এই প্রকল্পও আমাদের রাজ্যে কার্যকর নয়। তাহলে লাস্ট আমরা 14 বছর তৃণমূল কংগ্রেসের কাছ থেকে কি পেলাম? অবনতি ছাড়া আর কিছু পাইনি। আমরা যদি বলে থাকি গরিবের রেশন চুরি, যুবকের চাকরি চুরি, আর নারীদের সুরক্ষা সেটাও চুরি করেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু আজ সময় ঘুরেছে, কমিশনের যা অ্যাকশন আমি দেখছি তা মানে কোনো ডাউট নেই, আপনারা বলতে পারেন যে এতদিন পর্যন্ত যে প্রিজাইডিং অফিসারের রিপোর্টের উপর ডিপেন্ড করতো যে রিপোলিং হবে কিনা, আজ সেটা নয়। আজকে বলা হচ্ছে যে মানুষের মত, অর্থাৎ এই ভয় দেখিয়ে তো রাজনীতি করা যায় না, মানুষ যাতে ভোট দেয় সেই কারণে কমিশন তো এতটা সুবিধা করে দিয়েছেন যে একটি মানুষ যদি বাধা প্রাপ্ত হয় ভোটে, তাহলে সঙ্গে সঙ্গে সেই বুথকে বুথ ক্যাপচার হিসেবে ধরা হবে এবং ইমিডিয়েটলি রিপোল হবে। অর্থাৎ প্রিজাইডিং অফিসারের রিপোর্টের উপর ডিপেন্ড করবে না, এটি জাস্ট একটা মাইক্রো অবজারভারের শোয়ের উপর ডিপেন্ড করবে যে সেই বুথে রিপোলিং হবে কি হবে না। শুধু তাই নয়, কন্ট্রোল রুমে বসে থেকে একসঙ্গে 12 থেকে 16টি বুথে নজরদারি রাখবেন 2 জন মাইক্রো অবজারভার, এবং নজর রাখা হবে বুথের বাইরেও, যেখানে কোনো অশান্তি বা গন্ডগোল যদি কোনো সম্ভাবনা থেকে থাকে তাহলে সেটার সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হবে। তো কোয়েশ্চেন এখানে এটাও আসে যে এত কড়া রূপ কেন ধারণ করেছেন কমিশন? তার উত্তরও আমার এবং আপনাদের কাছেই রয়েছে, কারণ আমরা ভাই বিধানসভা ইলেকশনে মারদাঙ্গা দেখেছি, পঞ্চায়েতেরও দেখেছি, মিউনিসিপ্যালিটি ইলেকশন তো হতেই দেয় না এই সরকার, আর 2024-এর ইলেকশনেও আমরা দেখেছি। শুধু তাই নয়, এখন আবার নতুন প্রার্থী যিনি হয়েছেন কুণাল ঘোষ, উনি আবার বক্তব্য রাখছেন যে জেডিইউর বিধায়কের ছেলে উত্তর দিনাজপুরের জেলা শাসক,
তার মানে তো ইন্টেনশনালি বিজেপি ঘেঁষা লোকদেরকে বসানো হচ্ছে। জেডিইউ বিধায়কের নাম হচ্ছে বীরেন্দ্র কুমার সিং, তার ছেলেকে উত্তর দিনাজপুরের জেলা শাসক করা হয়েছে যার নাম হচ্ছে বিবেক কুমার সিং। অর্থাৎ এটা তো পুরোপুরি বোঝাচ্ছে না যে বিজেপির ঘেঁষা লোককে বসানো হচ্ছে। ভাই আপনার ভাইপো বেকার হতে পারে, সে শুধুমাত্র রাজনীতি করতে পারে, বাকিদের বিধায়ক বা সাংসদ যদি হয়ে থাকে তাদের ছেলেমেয়েরা আইএএস আইপিএস হতেই পারে। এটা অস্বাভাবিক ব্যাপার কিছু নেই। যে ডিএম কি করা যায়, জেলা শাসক করা হচ্ছে তো ট্রান্সফার করা হলো, এমনটা তো নয় যে জেডিইউ ঝান্ডা ধরেছে বলে তাকে ডিএম করে দেওয়া হয়েছে, তা তো নয়, তার যোগ্যতা রয়েছে। আমাদের ভাইপো রাজনীতি করতে পারে, শুধু জলের ব্যবসা পর্যন্ত চালাতে পারে না, কিন্তু অন্যান্যদের ভাইপোরা আইএএস আইপিএস বেরোয়, এটাকে হজম করতে হবে। আর থাকলে কথা আপনি যেটা বলছেন, মানে কুণাল ঘোষ যেটা বলছেন যে যারা মানে এরকম বক্তব্য আমি শুনলাম যে গুরুত্বপূর্ণ আধিকারিকদেরকে নাকি বদলে দলদাসদের দায়িত্ব দেওয়া হয়েছে। তো গুরুত্বপূর্ণ আধিকারিক বলতে কাকে বলছেন, সুপ্রতিম সরকার নাকি ইন্দিরা মুখার্জির মতো অফিসারদের কথা বলছেন? আরো বিভিন্ন রকম রয়েছে, আমি কি বলবো না, এনাদের রিটায়ারমেন্টের পর রাজ্যসভার দরজাও খোলা রয়েছে, তারও এক্সাম্পল রয়েছে। তো গুরুত্বপূর্ণ অফিসার বলতে এনাদের কথা বলতে চাইছেন, কি বলতে চাইছেন সেটা আপনারাই ভালো জানেন, আমি তো জানি না। ইতিমধ্যে আমি জানতে পেরেছি যে একদিনে কমিশন অ্যাকশন নিয়েছেন এবং অপসারিত করেছেন ওসি সহ 267 জন আধিকারিককে, ওসি এবং বিডিও মিলিয়ে। নন্দীগ্রাম ভবানীপুর সহ রাজ্যের 170টি থানায় বদলি করা হয়েছে, ওসিকে দায়িত্ব থেকে সরিয়েছেন কমিশন। শুধু তাই নয়, 184 জন পুলিশ আধিকারিককে অপসারণ করা হয়েছে, দায়িত্ব থেকে সরানো হয়েছে 83টি ব্লকের বিডিওকেও, মানে 83 জন বিডিও সহ 267 জন অফিসারকে শুধু বদলি করা হয়েছে। তার মানে কাচ্চা চিঠা রিপোর্ট সব কমিশনের কাছে ছিলই, এইবার সেটাকে বদলি করে ঠিকঠাক যাতে ভোট করানো হয় সেই দিকেই কমিশন অগ্রসর হচ্ছেন। বলতে পারেন যে হ্যাঁ একদম রাজ্যে এমার্জেন্সি লাগিয়েই ভোট করানো হচ্ছে। দিদি বলছে না এমার্জেন্সি, হ্যাঁ এমার্জেন্সি লাগিয়েই ভোট করানো হচ্ছে, কারণ রাজ্যে এমার্জেন্সি ছাড়া ভোট যে হবে না সেটা আমরা, আপনারা, পাবলিক সবাই জানে। আমরা তো ডিম্যান্ড করে দিয়েছিলাম না যে রাষ্ট্রপতি শাসন চাই, নাহলে আমরা ভোট দিতে পারবো না। তো আজ কমিশন যে অ্যাকশন নিয়েছে তাতে স্যাটিসফাইড যে এইবার আমরা ভোট দিতে পারবো। শুধু তাই নয়, আমি একটি ভিডিও করেছিলাম আপনাদের সামনে এবং আমাদের থানাতেও একজন ছিলেন অত্যন্ত চটি চাটা, ওনাকেও সরানো হয়েছে। দেখে আমি তো 100% কনফার্ম হলাম যে কমিশনের কাজ যখন আমার এলাকা পর্যন্ত ঢুকেছে, মানে প্রত্যেকটা এলাকাতেই কাজ হয়েছে। বাকি আপনারা যদি এখনো মনে করে থাকেন যে আপনাদের এরিয়ার কোনো থানায় কোনো চটি চাটা থেকে গেছে, কোনো আইসি থেকে গেছে বা কোনো ওসি থেকে গেছে, তাহলে অতি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিখে পাঠাবেন। আমি যেখানে পাঠানোর অতি অবশ্যই পাঠাবো এবং ডেটা দিয়ে পাঠাবেন, যে চটি চাটার তো প্রুফও আপনাদের কাছে থাকবেই। তো সেটা অতি অবশ্যই আমাকে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আমাকে মেসেজ করে জানাবেন। আমি চেষ্টা করব ওনার ব্যাপারে কমিশনকে যতটা সম্ভব জানানোর। তো এখানেই এন্ড করবো। এই পুরো বিষয় নিয়ে আপনাদের কি বক্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।